21 জুন বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এরপিএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু, 25 জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদ। খানাখন্দে ভরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ঈদের তীব্র যানজটের আশঙ্কা। বিরুলিয়ায় উদ্ধার হাইওয়ে পুলিশের এএসপির মরদেহ, জানা যায়নি কারণ। ভোটার তালিকা হালনাগাদের সময়সূচি ঠিক করেছে নির্বাচন কমিশন। আগামী 25 জুলাই থেকে হালনাগাদের কাজ শুরু হবে, চলবে 9 আগস্ট পর্যন্ত। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয়। জাতীয় নির্বাচনের আগে কর্মপরিকল্পনা ঠিক করতে এরই মধ্যে রোডম্যাপ চূড়ান্ত করেছে কমিশন। তারই অংশ হিসেবে জুলাই মাস থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। বর্তমান তালিকার সাথে হালনাগাদ তালিকা যুক্ত করেই জাতীয় নির্বাচনে ভোটার সংখ্যা চূড়ান্ত করা হবে। রোডম্যাপ অনুযায়ী পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ, সীমানা নির্ধারণ, নির্বাচনী আইন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে সংলাপ করবে কমিশন। কমিশন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী 25শে জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম শুরু হবে এবং এটা সারা দেশে একযোগে হবে। আপনারা সকলেই জানেন 2009, 2012, 2014, 2015 সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম গৃহীত হয়েছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী আসমা মিতা। আসমা মিতা, ভোটার হালনাগাদ করার যে বা ভোটার তালিকা হালনাগাদ করার যে প্রস্তুতি, সেটা কি রাজনৈতিক দলগুলির কোনো প্রেশার ছিল নির্বাচন কমিশনের প্রতি, না নির্বাচন কমিশন এটি নিজ উদ্যোগেই করছেন? না, জাতীয় নির্বাচনের একটা সময়সূচি কিন্তু নির্বাচন কমিশন এখন থেকে কিন্তু মাথায় রেখে সেই সময়ে হিসাবটা করে এই নির্বাচনকে ঘিরে বা নির্বাচনের আগে যে যে কাজগুলো করবার কথা সেই কাজগুলোর এরই মধ্যে একটি রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। তার প্রথম কাজ হিসেবে তারা নিরূপণ করেছে এই ভোটার তালিকা হালনাগাদ করবার কথা। যেহেতু 2018 সালের ডিসেম্বরের শেষ নাগাদ অথবা 2019 সালের জানুয়ারি এরকম একটা সময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এই সময়টিকে মাথায় রেখে নির্বাচন কমিশন তাদের কাজগুলোকে এগিয়ে নিচ্ছে। ফলে আগামী বছরের আগে অর্থাৎ ডিসেম্বরের 3 মাস আগেই যেন তারা প্রস্তুত থাকে, সেই কারণেই ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ, ভোট কেন্দ্রগুলো প্রস্তুত, সংখ্যা নিরূপণ করা ভোট কেন্দ্রের, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করা, গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচনী প্রচার সংক্রান্ত কিছু বিধিনিষেধ ঠিক করবার কথা অর্থাৎ সংশোধন করবার বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন আলাপ করবে বলে চিন্তা করেছে। ফলে সবগুলো বিষয় মাথায় রেখেই কিন্তু তারা এই কাজগুলো শুরু করেছে। 2007 সালে কিন্তু নির্বাচন কমিশনের ব্যাপারে একটি বড় আপত্তি ছিল, এটি হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ করতে গিয়ে তারা আসলে ঠিকমতো কাজটি করতে পারেনি, এটি ছিল বড় অভিযোগ। এবার যেহেতু জাতীয় পরিচয়পত্র তৈরি হয়েছে, জাতীয় পরিচয়পত্র পেয়েছে ছবিযুক্ত, সেই ক্ষেত্রে ভোটার তালিকা করার ক্ষেত্রে কোনো জটিলতার সম্মুখীন কি নির্বাচন কমিশন করতে পারেন? 2008 সালে দেশে যেহেতু প্রথমবারের মতো ছবিযুক্ত ভোটার তালিকার কাজ সেই সময়ের নির্বাচন কমিশন হাতে নিয়েছিল, ফলে সেই সময়ে কিছু ত্রুটি বিচ্যুতি দেখা গিয়েছিল এবং পরবর্তীতে নির্বাচন কমিশন কি কি কারণে সেই বিচ্যুতিগুলো হয়েছিল সেই বিষয়গুলো তারা বিভিন্ন সময়ে তুলে ধরবার চেষ্টা করেছেন। ফলে এখন যেহেতু প্রায় 10 বছরের কাছাকাছি সময় হয়ে আসছে, ফলে এতদিন পরে এসে নির্বাচন কমিশন কিন্তু অনেকখানি অভিজ্ঞ হয়ে উঠেছে এই কাজগুলোতে। এরই মধ্যে কিন্তু নির্বাচন কমিশন স্মার্ট কার্ড বিতরণের কাজ শুরু করেছে, ফলে জাতীয় পরিচয়পত্রের ওই জায়গাটি থেকেও কিন্তু আরেক ধাপ এগিয়ে গিয়েছে নির্বাচন কমিশন তাদের কর্মদক্ষতার দিক থেকে। ফলে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে নির্বাচন কমিশন আশা করে যে এই অভিজ্ঞতার আলোকেই যেই ভুলগুলো এতদিন ধরে তারা শুধরে আসছিলেন, এখনো যে কোনো ভুল নেই তা নয়, কিন্তু সেই ভুলগুলোর সংশোধনের পরিমাণ অর্থাৎ ভুলগুলোর পরিমাণ অনেক কমে এসেছে, অনেক বেশি সংশোধন তারা করতে পেরেছেন। ফলে রাজনৈতিক দলগুলোর শুরুর দিকে যে আপত্তিগুলো ছিল যে ভোটার তালিকা নিয়ে, সেই আপত্তির জায়গাগুলো দিন দিন ছোট হয়ে আসছে বা সেই পরিসরটি কমে আসছে বলেই সাধারণভাবে গ্রহণ করা হয়। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আমরা যদি প্রধান বিরোধী দল বিএনপিকে ধরি, ভোটার তালিকা নিয়ে তাদের অবস্থানটা আসলে কি? তারা কি চায় ভোটার তালিকার? তারা সীমানা বিষয়ে যে আগেকার মতো 2008 সালের আগে যে সীমানা ছিল সেই সীমানাতে তারা যেতে চায়। ভোটার তালিকা নিয়ে কি তাদের কোনো স্পষ্ট অবস্থান আছে বা দাবি আছে? না খালেদ, আপনি কিন্তু একটু নিজেও খেয়াল করে দেখবেন যে রাজনৈতিক দলের নেতারা যখন এখন কথা বলেন ভোটার তালিকা বিষয়ে তাদের খুব বেশি আপত্তি, বিশেষত ছবিযুক্ত ভোটার তালিকা নিয়ে খুব বেশি আপত্তি তাদের নেই। বরঞ্চ যারা বিরোধী দলে আছেন বা প্রধান বিরোধী দল হিসেবে যারা বিবেচিত হন বিএনপি,
তারা কিন্তু এখন এই জায়গাটির সুবিধাই তারা নিতে চান যে ছবিযুক্ত ভোটার তালিকা থাকলে ভুয়া ভোটার হবার যে বিষয়টি সেটি একেবারেই কমে যায়। ফলে এই জায়গাটার সুবিধা কিন্তু তারা এখন নিতে চান। তবে যেই জায়গাটিতে আশঙ্কা তারা এখনো রাখেন, কিছু জায়গায় ভোটার তালিকায় দেখা গিয়েছে মৃত ব্যক্তির জায়গাগুলো সংশোধন হয়নি, ফলে মৃত ব্যক্তির নাম অনেকেই ব্যবহার করে ভোট দেবার চেষ্টা করেন। এই ধরনের কিছু চর্চা বিভিন্ন সময় আমরা নানান পর্যায়ের ভোটগুলোতে দেখেছি। ফলে সেই জায়গাগুলো নিয়ে কিছুটা অভিযোগ রয়েছে বিএনপির তরফ থেকে। তবে যেহেতু জাতীয় পরিচয়পত্র, বিশেষত স্মার্ট কার্ড যেহেতু এখন চলে এসেছে এবং দিন দিন স্মার্ট কার্ডের ব্যবহারটা বাড়ছে, ফলে এই ভুয়া ভোটারের জায়গাটা একেবারেই শূন্যতে একটা সময় নেমে আসবে। অন্তত প্রযুক্তিগত দিক থেকে সেই সহায়তা নির্বাচন কমিশন পাবে এবং সেগুলো ব্যবহার করতে পারবে। ফলে ভুয়া ভোটারের জায়গাটা নিয়ে আসলে আর খুব বেশি বিতর্ক করার জায়গা থাকছে না। আমরা কি একটি বিষয় এখন মোটামুটি মানে শিওর হয়ে গিয়েছি যে 2019 সালে ভোট অন্তত ইভিএম এর মাধ্যমে হচ্ছে না, সেই বিষয়টি কি আমাদের এখন নিশ্চিত? এই জিনিসটিকে মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছে, কারণ এরই মধ্যে তো সংসদেও এই ব্যাপারে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের বারবারই কিন্তু বলছেন যে রাজনৈতিক দল যদি না চায়, নির্বাচন কমিশন কোনোভাবেই ইভিএম বা চাপিয়ে দেবে না। রাজনৈতিক দলগুলো ইভিএম চাইছে না, হ্যাঁ চাইছে না, সেটাকে তারা সম্মান রেখেই এই কথা কিন্তু নির্বাচন কমিশন বলছে। আসমিতা, আপনাকে ধন্যবাদ। এই স্পিকে একটি বিরতি নিচ্ছি। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন আছেন আমাদের সঙ্গে। জনাব মোজাম্মেল হক, জানা যায় যে রোডম্যাপ অনুযায়ী পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন বিষয়ে সংলাপ করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এটি আমাদের জানিয়েছেন। কমিশনের প্রতি আওয়ামী লীগের এই মুহূর্তে চাওয়াটা কি? সরকার কি চায় কমিশনের কাছ থেকে, বা সরি আওয়ামী লীগ কি চায় কমিশনের কাছ থেকে? জনাব আকম মোজাম্মেল হক। দেখুন, আমরা নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছি। আমাদের কোনো প্রত্যাশাই নির্বাচন কমিশনের কাছে নেই। আমাদের প্রত্যাশা জাতির প্রত্যাশাতে এক এবং অভিন্ন। সেটা হচ্ছে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিবেশ বজায় রাখার জন্য নির্বাচন কমিশনের যে একটা ক্ষমতা থাকে, কারণ ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মূল দায়িত্বটা কিন্তু নির্বাচন কমিশন পালন করে থাকেন। অর্থাৎ দায়িত্বটি ঠিকমতো পালন করুক, সেটি আপনার চাওয়া। যে অ্যাডমিনিস্ট্রেশনটা নির্বাচন কমিশন কিন্তু কন্ট্রোল করে। নির্বাচন কমিশন ইচ্ছা করলে কোন অফিসারের কোন পক্ষপাতিত্ব দেখলে তাকে উইথড্র করতে পারেন, পরিবর্তন করতে পারেন। কাজেই আমাদের কাছে একটাই চাওয়া যে একটা সুন্দর নির্বাচন হবে, সেটা ওনারা সেটা সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করার জন্য যা কিছু চাইবেন তা কি সরকার দিতে রেডি আছেন কিনা? নির্বাচন কমিশন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যদি যা কিছু আমাদের সরকার, নিঃসন্দেহে আমাদের সরকার নির্বাচন কমিশনকে সর্বতোভাবে নিয়মতান্ত্রিকভাবে আইনানুগভাবে পূর্ণ সহযোগিতা করবে। আমাদের চাওয়া নির্বাচন কমিশনের কাছে তো না, আমাদের চাওয়া হচ্ছে জনগণের কাছে, যারা ভোট দিবেন। নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নাই ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার। আমাকে নির্বাচিত করবেন আমার এলাকার ভোটাররা। জনাব আকম মোজাম্মেল হক, আমরা আসছি আপনার কাছে। নির্বাচন কমিশনের ক্ষমতা নাই আপনাদের ভোট দেওয়ার, কিন্তু আপনারা যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন দুষ্কার্য হয়, নির্বাচন কমিশন যদি চোখ বন্ধ করে রাখে, সেটা আপনাদের চাওয়া হইতে পারে। সেটা আপনাদের চাওয়া কিনা সেটি আমরা আপনার কাছে আসছি। আমরা একটু জয়নুল আবেদিনের কাছে যাই। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনি জানেন যে 25 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করার কথা বলেছে নির্বাচন কমিশন। বলেছে যে নির্বাচন কমিশন পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলির সাথে সংলাপ করবে। বিএনপির কি চাওয়া নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা হালনাগাদ সম্পর্কেই, বা আপনার মন্তব্য মতামত একটু জানতে চাইব। ধন্যবাদ খালেদ আপনাকে এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকেও ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে বিষয়টি জাতির কাছে আপনারা তুলে আনছেন, এটা দেশ এবং জাতির জন্য এবং আগামী ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্রের উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মোজাম্মেল সাহেবের কথাটা শুনছিলাম যে নির্বাচন কমিশনের কাছে তার কোনো প্রত্যাশা নাই, কিন্তু আমি মনে করি নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের সকল রাজনৈতিক দলের প্রত্যাশা রয়েছে। এই কারণে রয়েছে যে বাংলাদেশে নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে
নির্বাচন পরিচালনা না করে এবং তাদের দায়িত্বহীনতার যদি পরিচয় দেয়, যা অতীতে আমরা দেখেছি, তাহলে পরে কিন্তু কোনো অবস্থাতেই সে দেশে বা নির্বাচন সুষ্ঠু এবং মানুষ কিন্তু ভোট দিতে পারে না, মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়। সেই জন্য আমরা মনে করি জনাব আকম মোজাম্মেল হক কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছে নির্বাচন কমিশনের কাছে। তার চাওয়া শুধু একটি সুষ্ঠু নির্বাচন যেখানে সবাই ভোট দিতে পারবে। ধন্যবাদ জানাই, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। আকম মোজাম্মেল সাহেব অত্যন্ত ভদ্রলোক মানুষ এবং তিনি আমার পেশারও লোক, অবশ্য অ্যাডভোকেট তিনি। সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি জাতির কথা চিন্তা করে যে কথাটি বলেছেন, এই জন্য অবশ্যই তাকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং এইটা যদি, এই মনোভাবটা নিয়ে যদি ওনারা আগামী দিনেও থাকে এবং নির্বাচন পর্যন্ত থাকে, তাহলে আরও ধন্যবাদ জানাবো এবং জাতি খুশি হবে এবং দেশের মানুষ খুশি হবে। আমারও তাই ধারণা। ভোটার তালিকা হালনাগাদ নির্বাচন সম্পর্কে আপনি একটু কিছু বলবেন কিনা অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যে হালনাগাদের ঘোষণা 25 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত করার কথা? ভোটার দেখুন এই যে সেনা সমর্থিত সরকাররা নির্বাচনকালীন সময়ে অনেকগুলো ভুল করে গেছেন এবং সেখানে যে ভুলগুলো করেছেন, প্রথমেই ভুল করেছেন তাদের ইচ্ছামতো, কেউ চায়নি, অথচ তারা এই কনস্টিটিউশনগুলোকে একের ভেঙে চুরে তছনছ করে দিয়েছেন এবং সেই কারণে এক জায়গার ভোটার আরেক জায়গায় গিয়েছে, আরেক জায়গার ভোটার আরেক জায়গায় গিয়েছে। সুতরাং কনস্টিটিউশনটাকে এমনভাবে তছনছ করে দিয়েছে, ভোটাররাও ঠিক মতো বলতে পারেন না এবং ভোটারও ঠিক মতো হতে পারে না। সীমানা নির্ধারণ নিয়ে কথা বলছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমরা আসছি আপনার কাছে। আমি জনাব আকম মোজাম্মেল হক, তিনটি বিষয়ে, একটি বিষয় স্পষ্ট, বিএনপি নির্বাচনী এলাকা যে সীমানা নির্ধারণ, সেই বিষয়ে আপনার প্রশ্ন তুলেছে। নির্বাচনের আইনে আপনারা কোনো পরিবর্তন বা সংস্কার চান কিনা? 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক জায়গায় দেখেছি নির্বাচন কমিশন অনেক অসহায় হয়ে অনেক আকুতি করেছে, আমাদের ক্যামেরায় সেই আকুতি আছে, যেটি কথা আমরা বলছিলাম, বিশেষ করে উপজেলা নির্বাচনের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ফেজের উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশনের আকুতি আপনাদের কান পর্যন্ত আসলে পৌঁছায় নাই। সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি কিনা একটি সুষ্ঠু নির্বাচন? আপনি যদি নির্বাচন এলাকা সীমানা নির্ধারণ এবং সেই প্রসঙ্গে একটু বলেন জনাব আকম মোজাম্মেল হক। আমার মনে হয় কনস্টিটিউয়েন্সি, নির্বাচনী এলাকা নির্ধারণ বা পুনর্নির্ধারণ করার এখতিয়ার হচ্ছে ইলেকশন কমিশনের। তো ইলেকশন কমিশন কি পদ্ধতিতে সেটা করতে চান আমাদের জানা নাই। সে ব্যাপারে তো এখতিয়ার ওনাদের, নির্বাচন কমিশনের। সেখানে তো আমাদের কোনো এইভাবে ডিলিমিটেশন করেন, এভাবে কনস্টিটিউয়েন্সি পুনর্নির্ধারণ করেন, এমন কোনো অন্যায় দাবি আমাদের দল কখনোই করেনি, ভবিষ্যতে করবে না। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন অসহায় হয় ইলেকশনে। এই যে মানুষের অনেকের একটা ভুল ধারণা আছে, বিশেষ করে উপরতলার মানুষের, যদি কারচুপি হয়, অন্যায় হয়, সেগুলোতে হয় ভোট কেন্দ্রে। বাংলাদেশ একমাত্র জায়গা যেখানে ভোট কেন্দ্রে সাথে সাথে ফলাফল দেওয়া হয়। ভোট কেন্দ্রে যদি কোনো অন্যায় হয়, সেটা কিন্তু কেন্দ্রভিত্তিক হয় এবং কেন্দ্রভিত্তিক ওই যে উপজেলা বলেন, এগুলোতে করে স্থানীয় সরকারের আপনার আছে, যার এরিয়ায়, যার যেখানে বেশি প্রভাব, সেখানে সে হয়তো প্রভাব খাটাতে চেষ্টা করেছে। তবে এইটা নির্বাচন কমিশন অসহায় হয় অনেকটা। আর জাতীয় নির্বাচন একদিনে হওয়ার কারণে যারা একটু মাস্তান টাইপের লোক বিভিন্ন জায়গায় যেতে পারে না, যার যার এলাকায় তারা থাকে। আর স্থানীয় সরকারগুলোর মধ্যে হয় কি, এদেরকে হায়ার করে নেওয়া হয়। এদেশের কিছু তো দুষ্ট প্রকৃতির লোক থাকে, তাদেরকে যারা অর্থের মাধ্যমে নির্বাচিত হতে চান, কিন্তু জনাব আকম মোজাম্মেল হক, আমরা গত 10-15 বছর ধরে দেখেছি যে মাসেলম্যানরা আসলে তার নিজস্ব এলাকায় অনেক বেশি শক্তিশালী, অথবা তারা শক্তিশালী হচ্ছে প্রশাসনের ছত্রছায়ায়। যেমন জনাব জয়নুল আবেদিনের এলাকার যিনি মাসেলম্যান, তাকে আমি চিনি, তাকে আপনি গাজীপুরে আনলে তিনি অনেক ভদ্রলোক হয়ে যাবেন, মানে আমার ধারণা আর কি। মানে হায়ার করে আসলে সেটা হায়ার করে হয়, অস্ত্র টস্ত্র থাকে না, সেখানে তো স্থানীয় কিছু সমর্থক থাকেই, কিন্তু জাতীয় নির্বাচনে সেটার পারে না। যার যার এলাকায় তার, অর্থাৎ এরা বিভক্ত হয়ে যায়, তখন ওই মাসল শক্তিটা
জাতীয় নির্বাচনে প্রয়োগ করার এত সুযোগ থাকে না। আচ্ছা জনাব আকম মোজাম্মেল হক, আমরা শুধু একটি বাক্যে অ্যাডভোকেট জয়নাল আবেদীনের কাছে একটি বাক্যে একটু জানতে চাইবো, আপনার কাছে কি মনে হয়, আমি আপনাকে জানি আপনি বিভিন্ন সময় আপনার বিভিন্ন বক্তৃতায় বলেছেন যে আপনি আসলে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চান, আপনি আসলে অনেস্টলি জানতে চান আপনার ভোটাররা আপনাকে আসলে এই পদে দেখতে চায় কিনা, সংসদ সদস্য পদে দেখতে চায় কিনা, কিন্তু নির্বাচন কমিশনের কার্যক্রমে কি এরকম মনে করার কারণ আছে এখন পর্যন্ত যে নির্বাচন কমিশন এটি চাইছে যে সব দল আসলে নির্বাচনে অংশগ্রহণ করুক? আপনার কি মনে হয়? জনাব মোজাম্মেল হক, আপনার কি মনে হয় নির্বাচন কমিশন চাইছে কিনা যে সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক? আমি না চাওয়ার মতো এমন কোনো কারণ বা কোনো কিছু ঘটেছে আমি এটা লক্ষ্য করি নাই, বা কেন নির্বাচন কমিশন এটা চাইবে না, সে তো কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে এখানে বসে নাই যে তার এইটা চাওয়া না চাওয়ার ব্যাপার থাকে। জনাব মোজাম্মেল হক, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আপনার কাছে কি মনে হয় যে এখন পর্যন্ত যেমন আপনাদের সীমানা নির্ধারণ প্রসঙ্গে আপনারা যে দাবিটি করেছিলেন, নির্বাচন কমিশন সেই দাবিটিকে অনেক গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং তারা বলছে যে এটি সব দলের আলোচনার প্রেক্ষিতে এটি আসলে করা হবে, আপনারা ইভিএম মেশিন চাচ্ছিলেন না, নির্বাচন কমিশন সেটি, আপনারা মনে করছেন কিনা যে নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে? অ্যাডভোকেট জয়নাল আবেদীন। না, পরিবেশ তো সৃষ্টি এখনো হয় নাই, তবে নির্বাচন কমিশন আজকে আপনার দাতা দেশগুলোর প্রতিনিধির সামনে যে কথাগুলো বলেছে এগুলো যদি প্রকৃতপক্ষে তারা বাস্তবায়ন করতে পারে এবং এখানে যদি সরকার থেকে কোনো বাধা বিপত্তি না থাকে এবং নির্বাচন কমিশন যদি ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নির্ধারণ ইত্যাদি প্রক্রিয়াগুলোর কথা বলেছে, এগুলো যদি সঠিকভাবে তারা করতে পারে, ওই সেনা সমর্থিত বা নির্বাচন কমিশনের যদি তারা তগলকি কর্মকাণ্ড না ঘটায়, তাহলে অবশ্যই আমার মনে হয় যে তারা হয়তো আগামী নির্বাচনে সুষ্ঠু করার জন্য এগিয়ে যাবে। এখানে মূল বিষয়টি হচ্ছে তারা বলেছে আইনের কতগুলো বাধা বিপত্তি আছে, এই বাধা বিপত্তিগুলো দূর করার দায়িত্ব কিন্তু সরকারের, সেটা কিন্তু নির্বাচন কমিশনের না, সে কথাও নির্বাচন কমিশন বলেছে। কাজেই নির্বাচন কমিশনের আজকের বক্তব্য মনে হচ্ছে তারা কিছু একটা করতে চায়। অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আমি এক বাক্যে শুধু জানতে চাইবো যে জাতিসংঘের সাহায্য নিতে আগ্রহী নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করার জন্য, সেইটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? না, এই পদক্ষেপগুলো যেটা তারা নিতে চাচ্ছে এগুলো আমি স্বাগত জানাই। এই পদক্ষেপগুলো শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারলে আরো বেশিভাবে ব্যাপকভাবে স্বাগত জানাবে এবং আমাদের দলও স্বাগত জানাবে। অ্যাডভোকেট জয়নাল আবেদীন, জনাব আকম মোজাম্মেল হক, আপনাদের অনেক ধন্যবাদ। এডিসপিকে নিচ্ছি একটি বিরতি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এবার ঈদ যাত্রীদের যানজটে পড়তে হবে এটা প্রায় নিশ্চিত, কারণ ৭৫ কিলোমিটার মহাসড়কের প্রায় পুরোটাই খানাখন্দে ভরা, ফলে প্রায় বিকল হচ্ছে গাড়ি, ভোগান্তিতে পড়ছে মানুষ। কর্তৃপক্ষের আশ্বাস ঈদের আগেই সড়ক সংস্কারের কাজ শেষ হবে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের স্বাভাবিক সময় যানজট লেগে থাকে, এমনিতেই ভাঙা রাস্তা, তার উপর বৃষ্টিতে ক্ষতি হয়েছে আরেক দফা। এর মধ্যে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ তৈরি হলে অবস্থা আরও নাজুক হবে সহজেই বোঝা যাচ্ছে। উত্তরবঙ্গের 18টি সহ 23টি জেলার মানুষ এই মহাসড়কটি ব্যবহার করে। সাধারণ সময়ে 8 থেকে 10 হাজার যানবাহন চলাচল করলেও ঈদের সময় তা বেড়ে যায় কয়েক গুণ। এই বৃষ্টিতে রোডে অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে, এগুলোর কারণে আরো বেশি যানজট হচ্ছে। যদি ভাঙ্গা না থাকে, দ্রুত গতিতে লোড ট্রাকগুলা মানে আস্তে আস্তে যায়, এর কারণে পিছনে অনেক গাড়ি জমা যায়। গাড়ি যদি টান দেয় ফাইসা পরে ওই গাড়িটাই জাম বাঁচাই দেয়, বুঝছেন? এই রাস্তাঘাটের জন্যই বেশি জামটা বাঁচে। সড়ক বিভাগের আশ্বাস ঈদ যাত্রা শুরুর আগেই পরিস্থিতির উন্নয়ন হবে। যেই বৃষ্টি সেরে যাবে তখন আমাদের অলরেডি প্লান্ট মেশিন বসানো আছে, ব্যাপক প্রোডাকশন আছে। এইটা 4-5 গাড়ি একসাথে আপনার পুরো রাস্তায় আর 5-6টা স্পটে এমনভাবে কাজ চলবে যে আপনার চোখের পলকে একদিনের ভিতরে পুরো রাস্তা ঠিক হয়ে যাবে। পুলিশ জানিয়েছে যানজট এড়াতে স্পর্শকাতর পয়েন্টগুলোতে বাড়তি সদস্য মোতায়েন থাকবে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাস্তা খানাখন্দর কারণে খুবই বাজে অবস্থা, যেখানে গাড়ি চলাচল করা খুবই কঠিন হয়ে যায়। আর তাছাড়া আপনার এখানে যে পরিমাণ গাড়ি চলে, 24টা ডিস্ট্রিক্টের গাড়ি এই রাস্তা দিয়ে চলে, তো সেই অনুপাতে রাস্তা আপনার সেরকম নাই। 22 জুন বৃহস্পতিবার ঈদের আগে শেষ কর্মদিবস, সেদিন থেকেই শুরু হবে ঈদ যাত্রা।
আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের মহাসড়কের পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বগুড়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিম, বিআরটি খুলনা বিভাগের উপপরিচালক জিয়াউর রহমান এবং চট্টগ্রাম থেকে সহকর্মী ইফতেখার ফয়সাল আছেন আমাদের সঙ্গে। জনাব আব্দুল হালিম, আমি সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে একটু কোট করতে চাই। তিনি বলছেন ঈদের 10 দিন আগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলমান 4 লেনের কাজ এখন বন্ধ থাকবে, পাশাপাশি গার্মেন্ট পণ্যবাহী গাড়ি, ওষুধ পচনশীল খাদ্যদ্রব্য ছাড়া কোনো ভারী গাড়ি ঈদের 3 দিন রাস্তায় চলাফেরা করতে পারবে না। আমাদের প্রশ্ন, ঢাকা থেকে উত্তরবঙ্গের পথে ঈদের সময় সবসময় একটি চাপ থাকে, সড়ক পরিস্থিতি নিয়ে অভিযোগ রয়েছে, যানজটের চাপের কথা তো রয়েছে, এর পরিস্থিতির আসলে কারণ কি? ঈদের আগে বা ঈদের অনেক আগে এই সংস্কার কাজ শেষ করা সম্ভব হয় না কেন আসলে, জনাব আব্দুল হালিম? আসলে আপনারা জানেন যে সড়ক সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আর বর্তমান বর্ষা মৌসুম চলছে। আমাদের এই রাস্তাগুলো নির্মিত হয়েছে আজ থেকে প্রায় 2 যুগ আগে। আমরা সময় আমরা সংস্কার করি, যেহেতু বর্ষার সময় হেভি রেইনফল এবং ওভারলোডেড গাড়ি এবং অতিরিক্ত গাড়ির চাপে প্রায় সময় রাস্তায় সমস্যা হয়ে থাকে। তো সেটা আমরা সবসময় আমাদের জনবল এবং আমাদের মালামাল নিয়ে আমরা প্রস্তুত থাকি। আমাদের মন্ত্রণালয় এবং মাননীয় মন্ত্রীর আমাদের নির্দেশনা আছে যাতে বিশেষ করে ঈদের সময়, সবসময় তো আছেই, বিশেষ করে ঈদের সময় ঘরমুখী মানুষের যাতে ভোগান্তি না হয় সেই জন্য আমরা সর্বদা তৎপর আছি। আর আমাদের ঢাকা বগুড়া রংপুর যে হাইওয়ে, তার মধ্যে আমার 65 কিলোমিটার আমার অংশ আছে। সেই 65 কিলোমিটার যাতে নিরবচ্ছিন্ন যান চলাচল করতে পারে সেই জন্য আমরা তৎপর আছি। এবং বৃষ্টি হওয়ার সাথে সাথে যদি জনাব আব্দুল হালিম, আমি একটি কারিগরি বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো যে আমাদের মহাসড়কগুলি কি এমন ভাবে আসলে বানানো সম্ভব বা এমন ভাবে সংস্কার করা সম্ভব যে যতই বৃষ্টি বাদলা আসুক, ভারী গাড়ি চলুক, 10 বছর অন্তত এর কিছু হবে না? আমাদের প্রযুক্তি কি সেই পর্যায়ে আছে আসলে, বা আমরা এটি করতে পারবো? আসলে আমাদের জানেন আমরা রাস্তা ডিজাইন করে আমাদের 16 থেকে 20 টন গাড়ি চলতে পারে, ওজনের গাড়ি চলতে পারে। কিন্তু আমাদের আপনারা দেখবেন যে আমাদের রাস্তায় সবসময় ওভারলোডেড গাড়ি চলে। আমাদের ট্রেন অথবা অন্যান্য পরিবহনের মাধ্যমে আমাদের যানবাহন আমাদের প্রায় কমই মালামাল পরিবহন করা হয় থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই সড়ক পথকে বেছে নেওয়া হয়। তো ওভারলোডিংটা একটা ফ্যাক্টর, যে কারণে দেখা যাচ্ছে যে আমরা যে ডিজাইন আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের ডিজাইন করা হয় ন্যাশনাল হাইওয়েগুলো, সেই কারণে আমাদের দেখা যাচ্ছে যে লাইফ সাইকেলের জন্য আমরা করি তখন আমাদের সমস্যা হয়ে যায়। ধন্যবাদ জনাব আব্দুল হালিম। আমি এই প্রসঙ্গে জনাব জিয়াউর রহমান আপনাকে জানতে চাই যে এই যে গাড়ি বেশি মাল পরিবহন করে, ওভারলোডিং আমরা যেটিকে বলি, যেটি লেখা থাকে সমগ্র বাংলাদেশ 5 টন, সেটি সাধারণত 20 থেকে 30 টন মালামাল আসলে বহন করে থাকে বা 30 টনের বেশি, এটি বন্ধ করার কোনো উপায় আপনাদের জানা আছে কিনা আসলে, জনাব জিয়াউর রহমান? ধন্যবাদ। জি ধন্যবাদ খালিদ ভাই। আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমাদের ঈদের সময় কিন্তু ভারী যানবাহন যাতে বিশেষ করে ট্রাক, কাভার্ড ভ্যান যাতে চলাচল করতে না পারে সেজন্য কোনো একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে ঈদের আগের 3 দিন এবং ঈদের পরের 3 দিন। তারপরে ভারী যানবাহন চলাচল পর্যায়ক্রমে, বিশেষ করে জিয়াউর রহমান, আমরা যেটি বলতে চাইছিলাম যে সেটি ঈদের সময় শুধু না, মানে আমাদের যেহেতু সড়কটির একটি লাইফ সাইকেল আছে, সেই লাইফ সাইকেলটি মেনটেন করতে হলে কোন জায়গা দিয়ে কত ওজনের গাড়ি যাবে সেটি আসলে নিয়ন্ত্রণ করাটা ছাড়া আমাদের কোনো উপায় নাই। সেই ক্ষেত্রে আমাদের কোনো উপায় আছে কিনা যাতে ভারী গাড়ি না চলতে পারে? আছে, রাইট, ধন্যবাদ। উপায় তো অবশ্যই আছে, সেটা হচ্ছে রাইট। আপনি জানেন যে আমাদের ঢাকা চিটাগং, তারপরে ঢাকা বগুড়া হাইওয়েতে কিন্তু আমাদের ওজন স্কেল আছে। পর্যায়ক্রমে সব জায়গায় ওজন স্কেল বসানো হচ্ছে, কিন্তু সেই ওজন স্কেলে যদি এটা নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু সম্ভব। তবে সমস্যাটা হচ্ছে আমরা যে ওজন স্কেলে যে নিয়ন্ত্রণের মাত্রা বেঁধে দেওয়া হয়েছে সেটা কিন্তু অনেক সময় শ্রমিক ইউনিয়ন, বিশেষ করে মালিক সমিতি এটা মানতে চায় না, যার কারণে আমরা কিন্তু বিশেষ করে আমাদের মন্ত্রণালয় সরকার কিন্তু এটা পারতেছে না যে ওজন সঠিক ওজনে। জনাব জিয়াউর রহমান, আমারও অনেক আইন কানুন আসলে মানতে ইচ্ছা করে না, কিন্তু আমি আসলে আইন কানুনটা মানতে বাধ্য। মানে অনেকের তো অনেক সুবিধাই হয় আইন কানুন না মানতে, মানে মানতে চায় না, তো একটি আবদারের কথা হলো আসলে। রাইট, মানে সেটি আপনারা মেনে নেন কেন? রাইট। এখন আমি আপনাদের বলি এগুলো আইনের আওতায় আনার জন্য আমরা কিন্তু, আপনি জানেন যে আমাদের বর্তমানে কিন্তু আমরা যে ডিজিটাল নাম্বার প্লেট দিই, সাথে কিন্তু একটা RFID ট্যাগ দিই।
আরএফআইডি ট্যাগে দিয়ে আমাদের কিন্তু ঢাকা শহর অলরেডি 12টা পয়েন্টে আরএফআইডি ট্যাগ স্টেশন বসেছে। এই ট্যাগের এই স্টেশনের ভিতর দিয়ে যে কোনো গাড়ি যায় সেটা ওভারলোডেড যদি হয় কিংবা ট্যাক্স ফিনেস ফেল থাকে এটা কিন্তু ধরা পড়বে, তখন কিন্তু অটোমেটিক আমরা আইন ব্যবস্থা গ্রহণ করব। আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রাম আমাদের সহকর্মী ইফতেখার ফজল আছে। ইফতেখার ফজলের কাছে জানতে চাইবো যে এই যে ভারী যানবাহনগুলি চড়ার, যেটি আমাদের জিয়াউর রহমান ভাই বললেন যে ঢাকা, বগুড়া এবং চট্টগ্রামে সেটি স্কেল আছে, সেই স্কেলটি কতটা মানা হয় আপনি যদি আমাদের খুব সংক্ষেপে বলেন যে নির্ধারিত ভরের বেশি মাল চলাচল করার ক্ষেত্রে। আসলে সেটি অধিকাংশ ক্ষেত্রে মানা হয় না। চট্টগ্রামের সীতাকুণ্ডে যে ওজন স্কেল আছে সেই ওজন স্কেলের ব্যাপারে যদি আমি একটু বলি, কিছুদিন আগে চট্টগ্রাম জেলা প্রশাসনের বৈঠকে ব্যাপারটি নিয়ে কথা হয়েছে। সেখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তিনি সহ বেশ কয়েকজন কর্মকর্তা জানাচ্ছিলেন যে সেখানে 25% গাড়িও আসলে ওজন স্কেল ব্যবহার করে না। অর্থাৎ যদি অধিক লোড করা যে পণ্যবাহী যেসব যানবাহনগুলো চলে এর মধ্যে অন্তত 75টি গাড়ি হচ্ছে আসলে ওজন স্কেলের বাইরে দিয়ে চলে যায় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি কারণ হলো যে ওজন স্কেলগুলোতে ঠিকভাবে আসলে গাড়ি মনিটরিং করাও সম্ভব হয় না। কারণটা হচ্ছে শ্রমিক ইউনিয়নগুলোর কথা আমাদের একজন সড়ক ও জনপথের একজন কর্মকর্তা বলছিলেন। চট্টগ্রামও কিন্তু একই ধরনের পরিস্থিতির মুখোমুখি ইফতেখার, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় খুব কম, আমরা শুধু নির্বাহী প্রকৌশল জনাব আব্দুল হালিমের কাছে জানতে চাইবো যে এই ওজন স্কেলগুলি আর যে নির্ধারিত পরিমাণ তা না মানার প্রবণতা কি আমরা বগুড়াতেও দেখি খুব বেশি পরিমাণে? জনাব আব্দুল হালিম। আসলে বগুড়া ধন্যবাদ আপনাকে। বগুড়া ওজন স্কেল যেটা আছে এটা পোর্টেবল ওজন স্কেল, এটা আসলে অকেজো এবং এই ধরনের পোর্টেবল স্কেল দিয়ে আসলে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব না। এটা আছে আমাদের বঙ্গবন্ধু সেতুতে ওজন নিয়ন্ত্রণ স্টেশন আছে। মানে বগুড়াটি অকেজো হয়ে রয়েছে। জনাব আব্দুল হালিম, জনাব জিয়াউর রহমান এবং ইফতেখার ফজল, আপনাদের অনেক ধন্যবাদ। রিসপেক্ট নিচ্ছে কি বিরতি। আশুলিয়ার বিরুলিয়ার সেতুর পাশ থেকে হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে সেহরির পর বাসা থেকে বের হন এই পুলিশ কর্মকর্তা, তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আপনি এখন ঢাকা মেডিকেল কলেজে আছেন, লাশ কি ময়না তদন্ত হবে কিনা প্রাথমিক সুরতহাল দেখে কি ধারণা করা হচ্ছে? আমরা অনেক রকম তথ্য পাচ্ছি। কেউ বলছেন যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে, কেউ বলছেন যে তিনি আরো কোনোভাবে মৃত্যুর কারণ তার হতে পারে। আপনার কাছে কি তথ্য রয়েছে এই মুহূর্তে? নূরে আলম। সন্ধ্যা 7:30টার সময় তার লাশ ময়নাতদন্তের জন্য এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। তবে ময়নাতদন্তের একটি নিয়ম রয়েছে যে সন্ধ্যার পরে ময়নাতদন্ত করা হয় না। সেটা আজকে এই মাত্রই আমি জানতে পারলাম যে তার ময়নাতদন্তটি আজকে হচ্ছে না। তা পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল, তার যারা সহকর্মী ছিলেন অথবা তার ব্যাচমেট যেসব কর্মকর্তারা রয়েছেন তারা নানাভাবে চেষ্টা করেছিলেন যে আজকে রাতে যাতে ময়নাতদন্তটি করা যায়, কিন্তু তারা কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন যে আজকে রাতে ময়নাতদন্ত করা সম্ভব না। আর রূপনগর থানার ওসির সাথে আমার কথা হয়েছিল, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আপনিও বলছিলেন যে গতকাল সেহরি করার পরে মানে ভোর 5টার পরে তিনি বাসা থেকে বের হন। এরপরে সকাল 11টার দিকে বেরিবাদ এলাকায় তার লাশ স্থানীয় মানুষ দেখতে পায়। পরবর্তীতে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে যে লাশের সাথে 2টি মোবাইল পায় এবং সেই মোবাইলের সূত্র ধরেই তারা তার পরিচয় নিশ্চিত হয় যে তিনি পুলিশের এএসপি। পরে তার লাশ নিয়ে আসা হয় থানায় এবং রূপনগর থানার ওসি যেটি বলছেন যে তার গলায় একটি কাপড় পেঁচানো ছিল, তবে এখনো তিনি নিশ্চিত নন যে তাকে কোথায় মারা হয়েছে বা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তারা ধারণা করছে যে তাকে শ্বাসরোধ করে অন্য জায়গায় হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে, এটি তাদের ধারণা। এখন পর্যন্ত তারা নিশ্চিত করে কিছুই বলতে পারেননি। যতক্ষণ পর্যন্ত না ময়নাতদন্ত হচ্ছে তার আগে তারা এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না। তবে তারা ধারণা করছে। এবং এই ঢাকা মেডিকেল কলেজ জনাব মিজানুর রহমান যখন মারা যান তখন তার কাছে কিন্তু উনার মিজানুর রহমান তালুকদার যখন মারা গেছেন তখন তার গায়ে কি পুলিশের পোশাক ছিল?
এখানে হচ্ছে তার গায়ে যে শার্টটি ছিল সেটি একটি চেক শার্ট ছিল, তবে পরনে যে প্যান্টটি ছিল সেটি পুলিশের ইউনিফর্মের প্যান্ট ছিল এবং তার পাশে একটি ব্যাগ পাওয়া যায় এবং সেখানে পুলিশের ইউনিফর্মের শার্ট পাওয়া যায়, তবে তার পরনে কোনো শার্ট ছিল না এবং তার কাছে তার ব্যক্তিগত গাড়ির একটি চাবি ছিল এবং তার জন্য কোনো সরকারি গাড়ি বরাদ্দ ছিল না। এর ফলে তিনি তার ব্যক্তিগত গাড়ি নিয়ে অফিসে যেতেন। তবে পরবর্তীতে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে যে তার গাড়িটি তার বাসার গ্যারেজেই ছিল, গাড়ি নিয়ে তিনি বের হননি। তবে এটি নিয়ে পুলিশের মাঝে একটি ধোঁয়াশা যে তিনি অত সকালে অফিসে গিয়েছে, অফিসের উদ্দেশ্যে বের হয়েছেন কিন্তু ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হননি। এটি নিয়ে তারা তদন্ত করছেন এবং তারা খোঁজ খবর নিচ্ছেন যে আসলে ওই মুহূর্তে তিনি বেরিয়েছিলেন। তিনি কি বাসায় কি অফিসে যাচ্ছেন বলেই বেরিয়েছিলেন? বাসায় এখন পর্যন্ত আমি ওই যে রূপনগর থানার ওসির সাথে কথা বলেছি যে তার বাসার যে স্ত্রী তার সাথে এই বিষয়ে তার এখন পর্যন্ত কথা হয়নি এবং তার স্ত্রী এখানে আসেনি। তার মূলত আপন ভাই এসেছে এবং তার চাচাতো বোন এসেছে। তার আপন ভাইয়ের সাথে কথা হয়েছে, তার আপন ভাই বলছে যে তিনি আসলে এই বিষয়ে কিছুই জানে না। তিনি বলছেন যে তার ভাই কিছুটা চাপা স্বভাবের ছিল, খুব বেশি একটা মানুষের সাথে মিশতো না, খুব সাদাসিধে জীবনযাপন করতো। এছাড়া তিনি এর বেশি কিছু এই মৃত্যু নিয়ে তিনি এর বেশি কিছু বলতে পারছেন। ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।